ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম সংস্কার প্রয়োজন। সবার আগে দর্শকদের কথা ভেবে গ্যালারিতে ছাদ বসানোটা খুব জরুরি বলছেন বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। কিন্তু অ্যাডহক কমিটির কাজ নয় এটি, মনে করিয়ে দিলেন তিনি। আগামী 1 মাসের মধ্যে দূর হবে ভেন্যুর পানি স্বল্পতা দাবি তার। যারা কেবল ক্রিকেটের খবর রাখেন তাদের কাছে ইনি হয়তো কিছুটা অপরিচিত। হালকা বেগুনি রঙের শার্ট আর কালো প্যান্ট পরিহিত এই ব্যক্তি বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও বোর্ডের ফাইন্যান্স কমিটির বর্তমান চেয়ারম্যান ইসরাফিল খসরু। বৃহস্পতিবার সকালে নিজ শহর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। এই মুহূর্তে সাগরিকার এই মাঠের মূল সমস্যা পানির অভাবে মরে যাচ্ছে মাঠের ঘাস, তবে দ্রুতই হচ্ছে সমাধান। গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেছিল আগের বোর্ড, কাজও প্রায় শেষের দিকে, কিন্তু সমস্যা হচ্ছে লাইন থেকে আসছে লবণাক্ত পানি। এবার ফিল্টার বসিয়ে করা হবে সমস্যার সমাধান। কিন্তু এটা একটা সমাধানের পথে আমরা এখন আছি। একটা ডিপ টিউবওয়েলের কাজ ওখানে চলছে, তা আশা করছি 2-3 সপ্তাহের মধ্যেই, ম্যাক্সিমাম হয়তো আর 1 মাস লাগতে পারে। বাংলাদেশ নিউজিল্যান্ড শেষ ওয়ানডে চলাকালীন দর্শকরা স্টেডিয়ামে একাধিক সুযোগ সুবিধা বাড়ানোর দাবি করেন। এ নিয়ে প্রতিবেদন করেছে যমুনা স্পোর্টস। দর্শকদের চাহিদার অন্যতম প্রধানটি ছিল গ্যালারিতে শেড বসানো। সাগরিকার এই ভেন্যুর পুরোটাই প্রায় ফাঁকা, মাঠের তপ্ত রোদে পড়তে হয় দর্শকদের। সমস্যাটি নজরে এসেছে ইসরাফিল খসরুর। স্টেডিয়ামটার মেনটেন্যান্সের কিছু কাজ করা দরকার, অ্যাটলিস্ট বেসিক মেনটেন্যান্সের কিছু কাজ। তীব্র তাপ উপেক্ষা করে কিন্তু অনেক দর্শক খেলা দেখেছে কালকে, এবং মানুষের মধ্যে যে প্যাশনটা আছে, কিন্তু তাদের জন্য স্টেডিয়ামে যখন তারা আসবেন খেলা দেখতে, তাদের জন্য এক্সপিরিয়েন্স ইজি হয়। সো আমরা দেখছি ওখানে কিছু শেডের কিছু ব্যবস্থা করতে হবে, এরকম অনেক কিছুই আছে। তবে এই ভেন্যুতে আরও অনেক কাজ করার প্রয়োজন আছে। 2011 সালের পর এই মাঠে বড় কোনো সংস্কার হয়নি। দর্শকদের টয়লেট থেকে শুরু করে ব্রডকাস্টার রুম, প্রেস বক্স, ড্রেসিং রুম সবকিছুরই আধুনিকায়ন প্রয়োজন। তবে এটা যে অ্যাডহক কমিটি সেটা মনে করিয়ে দিলেন ইসরাফিল। এখন বর্তমানে অ্যাডহক কমিটি, সো আমাদের কিন্তু খুব বড় কিছু সংস্কার করার এখানে স্কোপ এখন নাই। আমাদের কিন্তু বেসিক্যালি ম্যান্ডেট দুটো, যদি মানে একটা মেইন ম্যান্ডেট হলো একটা সুষ্ঠু নির্বাচন। দ্বিতীয় হচ্ছে ওয়াইল আমরা এই কাজটা করছি, এই 90 দিন বেসিক্যালি ক্রিকেটকে একটু উন্নত করে যেন আমরা যা করতে পারি, যেটা আমাদের ধরেন এখতিয়ারের মধ্যে আছে। চট্টগ্রামের সন্তান ইসরাফিল, তাই তো এই শহরের সবই জানা তার। গেল কয়েক বছরে বাংলাদেশ দলের খেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে চট্টলার বড় অংশের একটা মানুষ। গ্যালারি এখন ফাঁকা থাকে মিরাজ লিটনদের ম্যাচে। তবে চট্টগ্রামের মতো একই অবস্থা সারা দেশেরই। সমস্যা সমাধানের পথটা কি বাতলে দিলেন বিসিবির অ্যাডহক কমিটির এই সদস্য। এটা দুঃখজনক হলেও সত্য যে গত কয়েক বছরে আপনি দেখবেন বাংলাদেশের মানুষের একটু ক্রিকেটের আস্থাটা কিছু কমে গেছে। সে আস্থাটা আবার ফিরিয়ে আনতে হবে, এবং সেটা হবে খেলার মাধ্যমে, পারফরমেন্সের মাধ্যমে, এবং আমাদের খেলোয়াড়রাই সেটা পারবে, এবং আমি কনফিডেন্ট তারা পারবে। কারণ আমাদের কিন্তু ট্যালেন্টের কোনো কমতি নেই, তাদের পিছনে কিন্তু আমাদের বিনিয়োগ করতে হবে। বোর্ড মাস্ট গিভ দেম ফুল সাপোর্ট, এবং এই মাইন্ডসেটটা যদি ঠিক থাকে তারাও কিন্তু অপটিমাল পারফরমেন্সটা করবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। হাসিনুর রহমান যখন শেষ ওয়ানডে কভার করছিলেন তখনই দর্শকদের সঙ্গে কথা বলেন, এবং তামিম ইকবালের অধীনে নতুন যে বোর্ড দায়িত্ব নিয়েছেন এখন পর্যন্ত অ্যাডহক কমিটির, তারা স্বাভাবিকভাবে বলে দিয়েছেন যে কাজ করতে হবে, এবং তেমনটাই দেখছিলাম যে এখন যে চট্টগ্রামের স্টেডিয়াম বা সাগরিকা স্টেডিয়াম সেখানে সংস্কার কাজ হবে, এবং দর্শকদের কথা মাথায় রাখা হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। এদিকে পেস বান্ধব উইকেটে স্পিনারদের আরও উন্নতি করার পরামর্শ দিয়েছেন কোচ সোহেল ইসলাম। শান্ত লিটনরা ধারাবাহিকতা দেখাতে পারলে মিডল ওভারে আরও ভালো পারফর্ম করবে দল, ভাবনা বিসিবির এই কোচের। ওয়ানডে সিরিজের পর টি-20 সিরিজ নিয়েও আশাবাদী সোহেল ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে প্রশংসায় ভাসছে পেসাররা। পাকিস্তানের পর কিউইদের বিপক্ষেও দাপট দেখিয়ে সিরিজ সেরা হয়েছেন নাহিদ রানা। কিপটে বোলিংয়ে দারুণ ভূমিকায় প্রশংসা কুড়াচ্ছেন শরীফুল ইসলাম। আর ইনজুরি থেকে ফিরে সাগরিকায় শেষ ম্যাচে 5 উইকেট শিকারে মোস্তাফিজের কাটার জাদু। সিরিজ জুড়ে টাইগার পেসাররা মন্ত্রমুগ্ধ করেছেন নজরকাড়া বোলিংয়ে। পেসারদের তুলনায় পারফরমেন্সের বিচারে মন জয় করতে পারেননি স্পিনাররা। তাই তো সিরিজ জিতলেও মিরাজ, তানভীর, রিশাদদের পারফরমেন্সে আরও উন্নতির কথা বলছেন কোচ সোহেল ইসলাম। এখন যেহেতু
পেস বোলিং ফ্রেন্ডলি উইকেট হচ্ছে, তো সেখানে স্পিনারদেরকে অবশ্যই আরও ভালো হতে হবে, সেটা স্কিল ওয়াইজ, সেটা পরিকল্পনা কেমন হবে এইগুলো আসলে ডিপেন্ড করছে। তো আমার কাছে মনে হয় যে কয়েকটা ম্যাচ খেললে এবং এই উইকেটে আসলে রোলটা কী হবে স্পিনারদের এবং কীভাবে বল করলে সাকসেস হবে এগুলো তারা শিখে যাবে। প্রথম ওয়ানডেতে ব্যর্থ হলেও পরের 2 ম্যাচে 50 আর সেঞ্চুরিতে সিরিজ সেরার পুরস্কার উঠেছে নাজমুল শান্তর হাতে। মিডল অর্ডারে সামর্থ্য দেখিয়েছেন লিটন দাস। 2027 বিশ্বকাপের আগে ব্যাটিং অর্ডারে স্থিতিশীলতা রাখার পরামর্শ স্বনামধন্য এই কোচের। শান্ত বলেন, মিরাজ বলেন বা হৃদয় আছে, এরা কিন্তু বড় ইনিংস যখন খেলছে তখন তো আসলে মিডল ওভারগুলোতেও তাদের ব্যাটিং করার এক্সপিরিয়েন্স আছে। তো এইগুলোর পরে ট্রাস্ট রাখা এবং ওই অনুযায়ী তাদেরকে আসলে দেখা হচ্ছে যে তারা আসলে কতটুকু ক্যাপাবল যে মিডল ওভারগুলোতে, তাহলে আসলে সুবিধা হবে। কেন আপনারা জানেন যে ওয়ানডে টিমটা সেটই করে, খেলার টোন সেট করে মিডল ওভারে আমরা কী ধরনের ব্যাটিং করছি এটার উপর। ওয়ানডে সিরিজে জয় পাওয়া বাংলাদেশকে টি-20 সিরিজের জন্য ফেভারিট মানছেন সোহেল ইসলাম। সবশেষ বিশ্বকাপে খেলতে না পারা দলটার কাছে ভালো কিছুরই প্রত্যাশা বিসিবির এই কোচের। অবশ্যই টি-20 সিরিজটা আমার কাছে মনে হয় যে খেলাটা চিটাগংয়ে, তো উইকেট বেশ ব্যাটিং ফ্রেন্ডলি থাকে এবং আপনারা জানেন যে নিউজিল্যান্ড টিম স্ট্রং। আমি আশা করব যে ওই টিমটাই যেহেতু খেলছে, নতুন করে কোনো কিছু চেঞ্জ হয় না, তো ভালোই খেলবে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। মাঠের বিজ্ঞাপনের পেরেকে জখম হয়েছে নাহিদ রানার হাত, পড়েছে একাধিক সেলাই, লাগানো হয়েছে ব্যান্ডেজ, ইনফেকশনের ঝুঁকি এড়াতে দেয়া হয়েছে টিটেনাস। তবে আঘাত খুব বেশি গুরুতর নয় বলছে সংশ্লিষ্টরা। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ঢাকায় ফিরেছেন মিরাজ, শান্ত, মুস্তাফিজ, তাসকিন, রানার মতো টি-20 স্কোয়াডে না থাকা ক্রিকেটাররা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সাগরিকা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্রাউন্ডেই। আমার পিছনেই নিশ্চিতভাবে উইকেটটা দেখতে পাচ্ছেন। ইন্টারন্যাশনাল ম্যাচ যখন চলে উইকেটের ঠিক পেছনেই বিজ্ঞাপন থাকে, নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা। সেই বিজ্ঞাপনগুলো মাঠের সাথে আটকাতে ব্যবহার করা হয় পেরেক, কিন্তু সেই পেরেকেই কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে এই গ্রাউন্ডেই। যমুনা টেলিভিশন কার্ড দিয়ে দর্শকদের জানিয়েছিল ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন নাহিদ রানা। সেই চোটটা কী ছিল সেটার বিস্তারিত জানা গেছে। বিলবোর্ডের উপরে বল কুড়াতে গিয়ে ফিল্ডিংয়ের সময় নাহিদ রানার হাতে পেরেক ফুটে যায় বা পেরেক দিয়ে তার হাত ক্ষত হয়ে যান। হাতের ঠিক এই জায়গাটাতে তিনি আঘাত পান। মাঠের ম্যাচ চলাকালীন সময় মাঠের বাইরে এসে ঠিক আমার সামনেই যে বাউন্ডারি লাইন আছে এখানেই বসে তিনি ফিজিও বাইজুদুল ইসলামের কাছে প্রাথমিক শুশ্রূষা নেন। এরপর মাঠে যে মেডিকেল যে টেপগুলো আছে সেটি পেঁচিয়ে রক্তপাত বন্ধ করে মাঠে নামেন নাহিদ রানা এবং তার বোলিং স্পেলও শেষ করেন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর নাহিদ রানার হাতে যখন মেডিকেল ব্যান্ডেজ লাগানো হয় তখনই বোঝা যায় তার চোটের গভীরতা। তার টিমমেটরা যখন বাসে চড়ে হোটেলে ফিরেছেন, নাহিদ রানা সেই সময় অ্যাম্বুলেন্সে চেপে গিয়েছেন হসপিটালে। তার ক্ষতর গভীরতা, ইনফেকশন এড়াতে দেওয়া হয়েছে টিটেনাস ইনজেকশন এবং হাতে দেওয়া হয়েছে সেলাই। নাহিদ রানা এমনিতেই টি-20 সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল এই চোটের কারণে, তো তিনি হয়তো আর খেলতেও পারতেন না। তবে নাহিদ রানা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। পাকিস্তান সিরিজ যে আছে সামনে সেখানে তাকে নিয়ে সংশয় নেই আপাত দৃষ্টিতে, সেটাই মনে হচ্ছে। এদিকে বাংলাদেশ দল চট্টগ্রাম ছেড়েছে, যারা ওয়ানডে দলের ক্রিকেটার তারা চট্টগ্রাম ছেড়েছে, যারা টি-20তেও আছে তারা চট্টগ্রামে রয়ে গেছে, কেননা টি-20-র প্রথম 2 ম্যাচ এই চট্টগ্রামেই। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু করেছে টি-20 স্কোয়াডের ক্রিকেটাররা। দলে ডাক পাওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সেশনে সবার আকর্ষণের কেন্দ্রে ছিলেন পেসার রিপন মণ্ডল। তবে আরেক নবাগত পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন এখনও যোগ দেননি দলের সাথে। এদিকে ফিট হয়ে পূর্ণাঙ্গ সেশন করেছেন পারভেজ ইমন। মূল স্টেডিয়ামে যখন বাংলাদেশ আর নিউজিল্যান্ডের ওয়ানডে দল সিরিজ নির্ধারণী ম্যাচে লড়ছে তখন আউটারে অনুশীলন করেছে বাংলাদেশের টি-20 স্কোয়াডের ক্রিকেটাররা। এবারে টি-20 স্কোয়াডের সবচেয়ে বড় চমক রিপন মণ্ডল আর আব্দুল গাফফার সাকলাইন। রিপন মণ্ডল পুরো দস্তুর সেশন করেছেন। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন রিপনের বোলিংটা অসাধারণ হচ্ছে। গেল 2 বছরে খুবই ভালো ছন্দে আছেন এই পেসার, বিশেষ করে তার ইয়র্কার ইতিমধ্যেই সুখ্যাতি অর্জন করেছে দেশি বিদেশি সবার কাছে। সেই রিপন দিনের শুরুতে বোলিং করেছেন, নেটে ঘাম ঝরিয়েছেন, নিজেকে আরও শানিত করেছেন। তবে রিপনের আরও একটা বৈশিষ্ট্য আছে, তিনি লোয়ার অর্ডারে বেশ ভালোই ব্যাটিং করতে পারেন। জাতীয় দলের হয়ে না হলেও বিভিন্ন এ দল এইচপি দলের হয়ে তিনি কিন্তু ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলে আগে দলের জয় নিশ্চিত করেছেন।
তাই তো ব্যাটিংটাও ভালোভাবে ঝালিয়ে নিচ্ছেন রিপন। এছাড়াও টি-20 স্কোয়াডে উল্লেখ করার মতো বিষয়, আব্দুল গাফফার সাকলাইন তিনি স্কোয়াডে থাকলেও তিনি এখনও কিন্তু আসেননি চট্টগ্রামে, এনসিএলের ম্যাচ খেলছেন সিলেটে। আরেকটি বিষয় দৃষ্টি করার মতো, পারভেজ হোসেন ইমন ইনজুরিতে পড়েছিলেন পিএসএল এর ম্যাচ খেলতে, তিনি ইনজুরি মুক্ত হয়েছেন, তিনিও আছেন স্কোয়াডে, তিনিও আজকে ভালো সেশন করেছেন, তাকে ব্যাটিং করতে দেখে কমফোর্টেবল মনে হচ্ছে, অর্থাৎ ইমনের ইনজুরিটা সেরে গেছে বলাই যায়। সেই সাথে নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, এই ক্রিকেটাররা অনুশীলন করেছেন, তারাও আসলে ব্যাটিং বোলিং সব কিছুতেই নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সর্বোপরি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ মিস করার পর লম্বা বিরতিতে আসলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। যারা কেবলমাত্র টি-20 স্কোয়াডে থাকেন এই ক্রিকেটাররা, তাই তো আন্তর্জাতিক ক্রিকেটে আবারও নতুন করে মানিয়ে নেওয়ার টার্গেট থাকবে তাদের। পরবর্তী বিশ্বকাপ এখনও অনেক দূরে, আপাতত কিন্তু সেই টার্গেটেই প্রস্তুতি নেবে লিটন দাসের টি-20 দল। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। আজ আনুষ্ঠানিক অনুশীলন সেশন ছিল না বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলেরই, তবে অনানুষ্ঠানিক সেশনে অংশ নিয়েছে ব্ল্যাক ক্যাপরাও। দুপুর 2:30টায় শুরু হয় নিউজিল্যান্ডের ট্রেনিং সেশন। মূলত কেবল টি-20 দলে থাকা ক্রিকেটাররা এসেছেন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে, যেখানে সবচেয়ে পরিচিত মুখ লেগ স্পিনার ইশসোধি। অভিজ্ঞ এই লেগ স্পিনারের সাথে বেন সিয়ার্সের মতো পেসারও ছিলেন অনুশীলনে। শনিবার আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলের আনুষ্ঠানিক ট্রেনিং। পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে দুই দল শুরু করবে টি-20 সিরিজের প্রস্তুতি। সোমবার সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগামী 27 ও 29 এপ্রিল বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার 3 ম্যাচ সিরিজের প্রথম দুই টি-20 চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দুই ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়েছে টিকিটের সর্বনিম্ন মূল্য 150 টাকা এবং সর্বোচ্চ 1,500 টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ নিউজিল্যান্ডের টি-20 সিরিজের টিকিট অনলাইনে পাওয়া যাবে। পূর্ব গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 150 টাকা, পশ্চিম গ্যালারির টিকিট 250 টাকা এবং শহীদ আবু সাইদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট 500 টাকা করে নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের টিকিটের দাম ধরা হয়েছে 1,500 টাকা করে। স্টেডিয়ামের ছাদে অবস্থিত পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দামও 1,500 টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট লিগের খবর, মধ্যাঞ্চলকে ইনিংস ও 53 রানে হারিয়ে এবারের বিসিএল শুরু করলো পূর্বাঞ্চল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মধ্যাঞ্চলের 307 রানে জবাবে প্রথম ইনিংসে 463 রান করে পূর্বাঞ্চল। 156 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে স্রেফ 103 রানে গুটিয়ে দেয় তারা। 7 উইকেটে 82 রান নিয়ে শেষ দিন শুরু করা মধ্যাঞ্চলের ইনিংস ব্যবধানে হার এড়াতে 74 রান প্রয়োজন ছিল, কিন্তু তাদেরকে এর ধারে কাছেও যেতে দেননি ইবাদত। 3 ওভারে প্রতিপক্ষের শেষ 3 উইকেট তুলে নেন এই পেসার। আগের দিন 1 উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসেও 4 উইকেট শিকার করেন ইবাদত। প্রথম ইনিংসে 1টি উইকেট নেওয়া খালেদ এবার নেন 3টি। তোফায়েলেরও প্রাপ্তি 3টি। একমাত্র ইনিংসে 162 রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন অমিত হাসান। বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জারি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। বর্ণবাদী আচরণ সহ ব্যক্তিগত হস্তক্ষেপের আশঙ্কায় দর্শকদের সতর্কতা অবলম্বনের কথা বলছে তারা। তবে এই সতর্কবার্তাকে রাজনৈতিক চাল হিসেবে দেখছেন দেশটির ট্রাভেল অ্যাসোসিয়েশনের সিইও জেফ ফ্রিম্যান। দরজায় কড়া নাড়ছে 2026 ফুটবল বিশ্বকাপ। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের উত্তাপে উত্তাল অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। তবে এবার আলোচনা ফুটবল নিয়ে নয়, বরং দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ যুক্তরাষ্ট্রের কয়েক ডজন নাগরিক ও মানবাধিকার সংস্থা জারি করেছে এক নজিরবিহীন বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা। তাদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি আর ক্রমবর্ধমান স্বৈরতান্ত্রিক আচরণের কারণে দেশটিতে মানবাধিকার পরিস্থিতি এখন তলানিতে। বর্ণবাদী আচরণ সহ ব্যক্তিগত হস্তক্ষেপের আশঙ্কায় যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের সতর্ক করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য সংস্থাগুলো। অবনতিশীল পরিস্থিতির জেরে ফিফা ও মার্কিন সরকারের উদাসীনতার কারণে দর্শকদের সতর্কতা অবলম্বনের কথা বলছে তারা। তবে এই সতর্ক বার্তাকে স্রেফ রাজনৈতিক চাল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য পর্যটন খাতের ওপর আঘাত হানছে মানবাধিকার সংস্থাগুলো। মার্কিন ট্রাভেল অ্যাসোসিয়েশনের সিইও জেফ ফ্রিম্যান জানান, যুক্তরাষ্ট্রের প্রবেশ নীতি নিয়ে কিছু যৌক্তিক উদ্বেগ থাকলেও সেগুলোকে অতিরঞ্জিত করা হচ্ছে। এক বিবৃতিতে তিনি জানান, গত বছর 6.70 কোটি আন্তর্জাতিক পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন।
আগামী 11 জুন থেকে উত্তর আমেরিকার 16টি ভেন্যুতে শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ, যার মধ্যে 11টি স্টেডিয়ামই যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন মিত্রদের সাথে ওয়াশিংটনের দূরত্বের প্রভাব সরাসরি আঘাত হেনেছে দেশটির পর্যটন খাতে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ইপিএলে মাঠের লড়াই যতটা না উত্তাপ ছড়াচ্ছে তার চেয়ে বেশি ঝড় বইছে ডাগ আউটে। চলতি মৌসুমে এরই মধ্যে 10 জন কোচ চাকরি হারিয়েছেন, যে তালিকায় সবশেষ নাম চেলসির লিয়াম রোজনিয়ার। মাত্র 106 দিনের মাথায় স্ট্যামফোর্ড ব্রিজ থেকে বিদায় নিতে হলো তাকে। এক নজরে দেখে নিতে চাই ইপিএল এর হট সিটগুলোতে কি বড় রদবদল আসতে যাচ্ছে। 2022 সালে দায়িত্ব নেয়ার পর থেকে কোনোভাবেই যেন থিতু হতে পারছে না চেলসির আমেরিকান মালিকপক্ষ। ব্লুজদের কোচের পদ পরিণত হয়েছে মিউজিক্যাল চেয়ারে। সবশেষ রোজনিয়রের বিদায়ে এখন পঞ্চম কোচের সন্ধানে ক্লাবটি, যেখানে পছন্দের তালিকায় আছেন বোর্নমাউথ থেকে সদ্য বিদায় নেয়া আন্দোনি ইরাওয়ালা এবং ফুলহ্যাম কোচ মার্কো সিলভা। এমনকি জাভি আলোনসো বা সেস্ক ফ্যাব্রেগাসকে নিয়েও চলছে জল্পনা। প্রায় একই চিত্রনাট্য ম্যানিউ শিবিরে। বাজে পারফরমেন্সের কারণে মৌসুমের মাঝ পথেই বিদায় ঘণ্টা বেজেছে রোবেন আমোরিমের। তবে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ভালোই মুনশিয়ানা দেখিয়েছেন মাইকেল ক্যারিক। চ্যাম্পিয়ন্স লিগ প্রায় নিশ্চিত করে ফেলায় ভারমুক্ত হওয়ার দৌড়ে তিনি বেশ ভালোই এগিয়ে। তারপরও অভিজ্ঞতায় পিছিয়ে থাকা ক্যারিকও আছেন চাকরি হারানোর শঙ্কায়। ট্রফিহীন মৌসুম কাটানোর অপেক্ষায় লিভারপুল। হানিমুন পিরিয়ড শেষে কঠিন বাস্তবতার মুখে কোচ আর্নে স্লট। যদিও ক্লাব কর্তৃপক্ষ আস্থা রাখতে চাচ্ছে এই ডাচম্যানে, তবে সাবেক রিয়াল কোচ জাভি আলোনসো হতে পারেন অস্বস্তির কারণ। ইংলিশ গণমাধ্যমের খবর, এই স্প্যানিয়ার্ডে নাকি আগ্রহ আছে রেড ডেভিলস কর্তৃপক্ষের। একই দৃশ্যপট নিউক্যাসল ইউনাইটেডে। বিশাল বিনিয়োগের বিপরীতে 4 ম্যাচে টানা 4 হার কোচ এডি হাওয়ের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ইপিএলে ক্লাবটি আছে 14 নম্বরে। ক্রিস্টাল প্যালেসেও বইছে পরিবর্তনের হাওয়া। কোচ অলিভার গ্লাজনারের ক্লাব ছাড়ার ঘোষণায় ইরাওয়ালাকে পেতে মরিয়া প্যালেস। এমনকি তাকে দলবদলের পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে ক্লাবটি। গুঞ্জন আছে ম্যান সিটি কোচ পেপ গার্দিওলাকে নিয়েও। সিটিজেনদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন নাকি বেছে নেবেন নতুন কোনো গন্তব্য, সেটি এখন দেখার অপেক্ষা। মুজতামিম তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।